হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে দুটি ঘটনা আছে। দুটি ঘটনা পাঠিয়েছে অর্ক চ্যাটার্জি। তিনি ঘটনা দুটি যেভাবে লিখেছে আমি ঘটনা দুটি ঠিক সেইভাবেই পড়ব। দুটি ঘটনাই কলকাতার মধ্যে এবং বেশ ভয়ের। আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। আমি চলে যাচ্ছি ঘটনায়। সেইবার আমার বড়দি ডেকেছিল ওর বাড়িতে। তার মেয়ের ইদানিং খুব সমস্যা হচ্ছে। সে নাকি ঘুমানোর সময় কাকে দেখতে পায়। দিদির বাড়ির পাশে একটি নামকরা বিরিয়ানির দোকান আছে। আমি এখানে নাম উল্লেখ করছি না। তার বাড়িতে গেলেই 2 প্লেট বিরিয়ানি এনে খাওয়ায়। তাই দিদি ডাকলে আমি আর না করি না। দিদির মেয়ের নাম মাইসাবা। মাইসাবা এবার 2য় শ্রেণীতে উঠেছে। আমাকে একদম দেখতে পারে না। আমি গেলেই কেন জানি খুব বিরক্ত হয়। আজকে ওর মাকে সরাসরি বলল, আচ্ছা মা, তুমি মামাকে ডেকেছো কেন? খালি বিরিয়ানি খেয়ে চলে যাবে, অথচ কোনো সাহায্য করবে না। দিদি বলল, তাহলে তোমার বাবাকে বলো। বাবা তো ব্যস্ত, তার তোমার কথা শোনার সময় নেই। এখন যা বলার মামাকেই বলতে হবে। আর মামাকে নিয়ে কখনো এইসব কথা বলবে না, মামার মনে কষ্ট পাবে। মাইসাবা এমন একটা ভাব করলো যে আমি কষ্ট পেলে ওর কি। আমার হাত ধরে ওর রুমে নিয়ে গেল। এরপর ঘরের অন্ধকার কোণটা দেখে বলল, এই যে এই কোণটা দেখছো না? মা লাইট নিভিয়ে চলে যাবার পর এখানে কে যেন দাঁড়িয়ে থাকে, আবার মাঝে মাঝে হাততালিও দেয়। আমি বললাম, কে এমন করে? তার চেহারা দেখেছ? পরিচিত কেউ? মাইসাবা প্রচণ্ড বিরক্ত হয়ে বলল, তুমি আসলে বোকা। পরিচিত হলে কেউ আমি কি ভয় পাবো? ওনাকে আমি দেখেছি কোনোদিনও? ছেলে না মেয়ে আমি জিজ্ঞাসা করি। বলে, একটা বুড়ো লোক। রাতে 2 প্লেট বিরিয়ানি খেয়ে বিছানায় এসে শুয়েছি। অনেকদিন পর বিরিয়ানি খেয়ে অনেক ঘুম পাচ্ছে। অনেকে বলবে যে 2 প্লেট বিরিয়ানি কি করে খাওয়া সম্ভব। সত্যি বলতে অল্প অল্প করেই খাই, একবারে পোষায় না। ঘুম দেওয়া দরকার। আমি মাইসাবা রুমে আছি। ওর বিছানা অনেক তুলতুলে, শুলে ঘুম আসে। একটু তন্দ্রা ভাব এসেছে। এর মাঝেই আমার ফোনটা বেজে ওঠে। তুলে দেখি সাদিক। আমাকে জিজ্ঞাসা করে, কই তুই? দিদির বাড়িতে আছি, রাতে আর ফিরবো না। তারপরে বলে যে, আরে বলে যাবি না, একটা স্টোরি আসছিল, কভার করতাম। আমি ওকে বলি, কি স্টোরি? বলল, তোকে বলবো না, তুই ঘুম। আমি আতিককে নিয়ে স্টোরি কভার করব, তুই সকালে পেপার পড়ে নিস। আমি আবার ঘুমিয়ে পড়ি। যেহেতু আমি পেপারের কারখানায় কাজ করি, মানে পেপার যেখানে ছাপানো হয় সেখানে, তাই আমরা সবসময় এইসব নিয়ে কাজকর্ম করি। সাদিকের ফোন পেয়ে মোটেও চিন্তা করছি না। ও ছোটোখাটো ঘটনাকেও অনেক বড় করে বলে। ওর এই স্টোরি নিয়ে টেনশন করার কিছুই নেই। আর মাইসাবার ব্যাপারটাও যে স্বাভাবিক সেটা দিদিকে বুঝিয়ে দিয়েছি। তাকে সরাসরি বলেছি, দেখ দিদি, আমাদের কত বছর বয়সে মা বাবা আমাদের আলাদা রুমে শুতে পাঠিয়েছে। তোরটা জানি না, আমি তো 12 বছর বয়সেও মা বাবার সাথে শুতাম, আর তুই এই বাচ্চা মেয়েটাকে আলাদা শুতে পাঠিয়েছিস। দিদি আমতা আমতা করে বলল, আরে তুই বুঝবি না, আমাদের আর এখানকার বাচ্চাদের মধ্যে অনেক তফাৎ। ওরা সব বোঝে। আমার আর তো জামাইবাবুর সাথে একসাথেই রাখলেই বরং সমস্যা। আমি বলি, কোনো সমস্যাই নেই, ও একা থাকলে ভয় পাচ্ছে, উল্টাপাল্টা কল্পনা করছে। তোরা ওকে নিয়ে ঘুমিয়ে দেখে কদিন, এরপর দেখবি ও আর কিছুই দেখবে না। দিদি আজকে মাসবাইকে নিজেদের শুয়েছে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ একটা অদ্ভুত শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। মনে হলো কে জানি হাততালি দিচ্ছে। আমি উঠে বসলাম। ঘর অন্ধকার। পাশের ডাইনিং রুমে জ্বলা ডিম লাইটের হালকা আলো আসছে। সেই আলোতে ঘরের কিছু অংশ আলোকিত হয়েছে, কিছু অংশ অন্ধকারচ্ছন্ন। এই আলো আধারী পরিবেশ ঘরটাকে আরও রহস্যময় করে তুলেছে। ঘরটাকে আমি চিনতে পারছি না, অথচ এই ঘরটা আমার ভীষণ সেনা। দিদির বাড়ি এলে সারাদিন এই ঘরটাতেই কাটাই।
আমার সামনে দেওয়ালটা যে কোণে আর একটা দেওয়ালের সাথে মিশেছে, সে কোণটা একদম গাঢ় অন্ধকারে, কিছুই দেখা যাচ্ছে না। অথচ আমার মনে হচ্ছে ওখানে কে যেন দাঁড়িয়ে আছে। আমি ডাকলাম, দিদি, এ দিদি, তুই কি ওখানে দাঁড়িয়ে আছিস? কোনো উত্তর এলো না। জামাইবাবু এসেছে নাকি, তখনও কোনো উত্তর এলো না। হঠাৎ আমি বুঝলাম মাইসাবা দাঁড়িয়ে আছে, আমাকে ভয় দেখানোর জন্য এমন করছে। ও জানে আমি ভয় পাবো, আগেও এমন করেছে। ভীষণ ইয়ারবাজ হয়েও আমাকে ভয় পেতে দেখলে ও মজা পাবে। আমি তাই ঠিক করলাম ভয় পাবো না, ধ্যান করবো, আমি কিছুই মনে করিনি। এরকমটাই করলাম। ফের শুয়ে পড়লাম ওই কোণটার দিকে চোখ রেখেই। মাইসাবাকে দেখাবো যে আমি একটুও ভয় পাইনি। মাইসাবা এখনো অন্ধকার থেকে বের হচ্ছে না। আমি তবুও তাকিয়ে আছি। মাইসাবা নিশ্চয়ই আমাকে দেখছে, দেখুক, তার মামা ভয় পায় না। অন্ধকারে অনেকক্ষণ তাকিয়ে থাকলে চোখে অন্ধকার শুয়ে আসে। আমারও এলো। কোনায় যে দাঁড়িয়ে আছে তাকে আবছাভাবে দেখতে পারছি। যে দাঁড়িয়ে আছে, যে 5.5 ফুটের মতো লম্বা, মাইসাবা মাত্র 3 ফুট। তার মানে যে দাঁড়িয়ে আছে সে মাইসাবা না। ভয়ে একটা শীতল চোরা স্রোত আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। আমি ভাঙা গলায় ডাকলাম, কে কে ওখানে? জবাবে 2 জোড়া হাত একটু আলতো এনে হাততালি দিল সে। আমি প্রচণ্ড ভয় আর আতঙ্ক নিয়ে তাকিয়ে রইলাম। লোকটা একটু একটু করে সামনে এগিয়ে এলো। দেখলাম একটা বৃদ্ধ মুখ, মাথায় চুল কম, মুখে অদ্ভুত এক হাসি, যে হাসি দেখলে মনে হয় শয়তান নিজে এসে তার হাসিটা এঁকে দিয়ে গেছে। দাঁতগুলো হলদেটে, পোকায় খাওয়া। এই লোকটাকে আমি জীবনেও কখনো দেখিনি। চিৎকার করে ডাকলাম, দিদি, এই দিদি, বাঁচা আমাকে। দিদি, জামাইবাবু দুজনেই দৌড়ে এলো। দুজনের মুখেই উদ্বেগ। জামাইবাবু বললেন, কি ব্যাপার, তুমি তো মাইসাবাকের মতো চেঁচিয়ে উঠলে। আমি বললাম, মাইসাবা যা দেখে সব সত্যি। একটা বুড়ো লোক এখানে দাঁড়িয়েছিল। জামাইবাবু প্রচণ্ড অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে দিদির দিকে তাকিয়ে বললেন, ওকে আজকে বিরিয়ানি বেশি দিয়েছ নাকি? দিদি বলল, না, প্রতিদিনের মতনই। জামাইবাবু বললেন, 2 প্লেট খেলেই নেশা হয়ে গেল, উল্টা পাল্টা জিনিস দেখা শুরু করে দিলে। আমি রাগ লজ্জায় আর কিছু বললাম না, শুধু বললাম, ঘুমিয়ে হয়তো স্বপ্ন দেখেছি। দিদি জামাইবাবু হাসতে হাসতে চলে গেল। আমি বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুমাতে পারলাম না। সারা রাত জেগেছিলাম। পরের দিন সকালে দিদির হাতে বানানো ব্রেকফাস্ট সেরে চলে গেলাম ক্যাম্পাসে। আমাদের হলে এই ভাই আছে, উনি এইসব অদ্ভুত জিনিস নিয়ে রিসার্চ করে। একবার একটা পেপারও বের করতে চেয়েছিলেন। পরে স্যারেরা এমন ধমক দিয়েছিল যে বেচারা 3 দিন লজ্জায় ক্লাসে যায়নি। ভাইকে গিয়ে ধরলাম, তাকে পুরো গল্পটা খুলে বললাম। তিনি গম্ভীর মুখে সবটুকু শুনে বললেন, কানিভূত নামে একটা ভূতের কথা গ্রাম বাংলায় প্রচলিত আছে। এই ভূত ঘরের কোনায় থেকে বাচ্চাদের ভয় দেখায়। আমি কি কালকে তাহলে কানিভূত দেখেছি? জানি না, দেখতেও পাবো। তবে আমার মনে হয় তুমি আসলেই ঘুমিয়ে পড়েছিলে। ঘুমে ওই তোমার ভাগ্নির বলা গল্পর স্বপ্ন দেখেছ। এরকম কেন মনে হলো ভাই? আমি জিজ্ঞাসা করি। কানিভূত বাচ্চাদের ভয় দেখায় বললাম না? তুমি কি বাচ্চা? ভাইয়ের যুক্তি যেন রুমে চলে এলাম। সাদিক এখনো ফেরেনি। আমি আর চোখ মেলে রাখতে পারছিলাম না। সারা রাত ঘুমায়নি। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়লাম। এক ঘুমে বিকেল গড়িয়ে সন্ধে। সাদিক এলো রাতের বেলা, বেশ ক্লান্ত। আমি জিজ্ঞাসা করি, কই ছিলিস? জিজ্ঞাসা করতেই বলল, স্টোরিটা কভার করতে গেছিলাম। পুরো একটা মারাত্মক স্টোরি মিস করেছিস বন্ধু। এই জিনিস আর কখনো কলকাতা শহরে দেখা যায়নি। 2 মিনিটেই এই নিউজটা ভাইরাল হয়ে যাবে। সাদিক রিপোর্ট লিখতে বসলো ল্যাপটপে। আমি রাগ করে বললাম, এত সাসপেন্স রাখছিস কেন? আসল কাহিনী বল না, সমস্যা কোথায়? সাদিক বিরক্ত হয়ে তাকিয়ে বলল, তুই একটা বিরক্তকর প্রাণী, জানিস তো। আচ্ছা বলছি, কিন্তু এর বিনিময়ে আমাকে কিছু খাওয়াতে হবে কিন্তু। আমি বললাম, ঠিক আছে খাওয়াবো, তুই বল। তখনও বলে, তুই তো জানিস আমার বাড়ির অবস্থা ভালো না।
বাবা অবসর নেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছে, আর এদিকে ছোট বোনটারও বিয়ে দিতে হবে। একটা চাকরির খুব দরকার। এই রিপোর্টটা যদি ভালো মতো ক্লিক করি তাহলে আজকালের খবর পার্ট টাইম রিপোর্টার হিসাবে আমার চাকরি কনফার্ম। পার্ট টাইম থেকে ফুল টাইম হতে বেশি দিন সময় লাগে না। আমি তখন বলি যে এইসব কথা আমাকে কেন বলছিস? বলছি যাতে আমার এই রিপোর্টের ব্যাপারটা তুই আর কাউকে না জানাস। 3-4 দিন খেটেছি এই রিপোর্টের পেছনে, আর আজকে ফাইনাল প্রুফও পেয়েছি। এই নিউজটা ক্লিক করবেই। আমি জানি আমি বাদে আমাদের ব্যাচমেন্টের 2-3 জন এই ব্যাপারে কিছুটা আঁচ করতে পেরেছে, কিন্তু ওরা পুরো খবর পায়নি। পুরো খবর আমি একমাত্র জানি। প্লিজ তুই এই ব্যাপারটা কাউকে বলিস না। এইসব কথা আমি কাকে বলবো? তুই ভনিতা রেখে আসল কথা বল। বেশি দেরি করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখন সাদিক বলে যে আচ্ছা, কয়েকদিন ধরে আমাদের এই শহরের মধ্যে কতগুলো খুন হচ্ছে, পেপারে আসছে, কিন্তু মানুষ গুরুত্ব দিচ্ছে না। মানুষ এখন খুনের ব্যাপারগুলোতে কেন জানি গুরুত্ব দেয় না। এইসব ব্যাপার পুরোপুরি ডাল ভাত হয়ে গেছে। এই ঘটনাগুলোর পেছনে মানুষের গুরুত্ব দেওয়া আর একটা কারণ হলো এগুলো সরাসরি খুন, তাও বলা হচ্ছে না। ঘটনাটি হচ্ছে এমন যে অনেকেই নাকি রাতের বেলা তাদের ঘরের মধ্যে কেউ একজনকে দেখতে পাচ্ছে, এবং তাকে দেখার সাথে সাথে সে নাকি হার্ট ফেল করছে এবং মারা যাচ্ছে। ঘটনাটি কিন্তু শুধু কলকাতার মধ্যে নয়, কলকাতার বাইরেও অনেক জায়গাতে কিন্তু এমন ঘটনা ঘটছে। অনেকেই নাকি এরকম জিনিস দেখতে পাচ্ছে। আর আমি এখানে আপনাদের বলে রাখি, এই ঘটনা কিন্তু যে সময়কার ঘটনা, তখন প্রায় 1969 এরকম টাইমের কিন্তু আমি ঘটনাটা বলছি। তখন কিন্তু কলকাতা শহর এত উন্নত কিন্তু ছিল না, মানে এত দোকানপাট এত কিছু ছিল না কিন্তু। তো সাদিক যখন আমাকে পুরো ঘটনাটা বলে তখন আমি আশ্চর্য হয়ে যাই যে আমার ভাগ্নির সাথেও কিন্তু এমন ঘটনা ঘটছে। তখন আমি দিদিকে সাথে সাথে ফোন করি, এবং দিদিকে ফোন করে আমি সমস্ত ঘটনা বলি যে ওকে ভুলে ওর ঘরে একা রাখতে না, কারণ এরকম ঘটনা কিন্তু শহর জুড়ে আরও ঘটছে। তখন আমার দিদি আমাকে বলে যে তুই আমাদের বাড়িতে আয়। আমি তখন দিদির বাড়িতে যাই। তখন দিদির মেয়েকে নিয়ে আমরা এক জ্যোতিষীর কাছে যাই, সেটা হচ্ছে রাজারহাট নিউটাউন, যেটা এখন নাম, তখন এটা রাজারহাট নিউটাউন ছিল না। সেখানে আমরা যাই এবং সেখানে গিয়ে একজন জ্যোতিষীকে দেখাই এবং বলে যে আমার ভাগ্নে যেটা দেখেছে সেটা শুধু আমার ভাগ্নে বলে নয়, অনেকেই এই জিনিসটা দেখেছে, এবং সেটা দেখার পরে অনেকে হার্ট ফেল করে মারা গেছে। তো এরপরে আমার ভাগ্নিকে একটা তাবিজ দেওয়া হয় এবং আমার জামাইবাবু দিদিকেও একটা তাবিজ দেওয়া হয়। সেটা তাবিজটা ধারণ করার পরে আমার জামাইবাবু দিদি ঠিক হয়ে যায়, কিন্তু সাদিকের রিপোর্টটা কিন্তু বেরোয়নি, কারণ তার 3 দিন পরে একটা অ্যাক্সিডেন্টে সাদিকের মৃত্যু ঘটে। এরপরে এই ঘটনাটা আমি কোনোদিনও কাউকে বলিনি। আজ আমার বয়স প্রায় 70-এর কাছাকাছি। আজ এই ঘটনাটা খুব বলতে ইচ্ছা করছিল, তাই বললাম। যদি ভালো লাগে অবশ্যই ঘটনাটি পড়ে শুনিও। ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল, এবং আমরা জানি আগেকার সময় অনেক কিছু এই পৃথিবীতে দেখা যেত। তো তোমাদের কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও, এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো, এবং যারা ফার্স্ট টাইম শুনছো এবং যারা প্রত্যেক দিন গল্পকথা ঘটনা শোনো তাদেরকে বলবো যে লাইক করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে কিন্তু গল্পকথার রিচ অনেকটাই কমে যায়। তাই আমি প্রত্যেকটা সময় যারা ঘটনা শোনে তাদেরকে আমি রিকোয়েস্ট করি যে তোমরা ঘটনা শোনার সাথে সাথে লাইক আর কমেন্ট করতে ভুলো না। এবং বলে রাখি, গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলো কিন্তু শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই কিন্তু নিয়ে আশা করব গল্পকথা পরিবারের যত সদস্যরা আছো যারা ঘটনা শোনো তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। তোমরাও যদি গল্পকথায় ঘটনা পাঠাতে চাও কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো, অথবা তোমরা আমাকে ইমেলের মাধ্যমে ঘটনা লিখে পাঠাতে পারো। ডিসক্রিপশন বক্সে ইমেল আইডি দেওয়া আছে galpokothaofficialstory@gmail.com। তোমরা সেখানেও আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটি যিনি লিখেছে তিনি নাম উল্লেখ করেনি, তিনি যেভাবে ঘটনাটি লিখেছে আমি ঠিক সেভাবেই ঘটনাটা বলছি। তবে এই ঘটনাটি কলকাতা থেকে লিখেছে, তিনি তার নাম উল্লেখ করতে চায়নি। ঘটনাটি আমার মায়ের জীবনের অভিজ্ঞতা। আমার মা তখন
পাড়ার একজনের বাড়িতে স্কুলের কিছু ছেলে মেয়েকে প্রত্যেক রবিবার সকালবেলায় পড়াতে যেত। একবার এখন জরুরি কাজ থাকায় মা সকালবেলার পরিবর্তে সন্ধেবেলায় পড়াতে গিয়েছিল। আমাদের বাড়ির থেকে বেশ কিছুটা দূরে একটা বড় দিঘি ছিল, যার জল ছিল স্বচ্ছ আর টলটলে নীল। সেই জল মায়ের মন্দির ধোয়া আর স্নানের কাজে ব্যবহার করা হতো। অনেকে বলতো সেই দিঘির সামনে তারা নাকি মাঝে মধ্যে রাতের বেলায় কোনো এক অজ্ঞাত পরিচয় মহিলাকে দেখতে পায়। সেই মহিলা কোথা থেকে আসতো আর কেনই বা আসতো আর কি তার পরিচয় সেটা কেউ জানতো না। মহিলা নাকি লোকজন দেখলেই নিজের মনে বিড়বিড় করে কি সব বলতো। অনেকে বলতো সে মহিলা নাকি বদ্ধ উন্মত্ত, আবার অনেকে বলতো সে মহিলা নাকি কালো জাদু করা এক ডাইনি। ভয়ে সেই মহিলাকে আমাদের পাড়ার সকলেই এড়িয়ে চলতো। তার কাছে কেউ ঘেঁষত না, পাছে সে মহিলা তাদের কিছু ক্ষতি করে বসে। ঘটনার চক্রে সে মহিলার কথা পাড়া প্রতিবেশী মারফত আমার মায়ের কানেও যায়। মায়ের সেবার পড়িয়ে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। তখন রাত 9:30 মতো প্রায় বেঁচে গেছে। শীতের রাত, রাস্তায় লোকজনের চলাচল কমে এসেছে। সকলেই ঘরে গিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়তে ব্যস্ত। মা যখন সেই দিঘির পাশ দিয়ে বাড়ির দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় উনি সে মহিলাকে দিঘির সামনে পেছন মুখ করে ফেরানো অবস্থায় দেখতে পায়। মহিলার পরনে সাদা নীল পাড়ের শাড়ি আর ব্লাউজ, চুলগুলো সুন্দর করে আঁচড়ানো আর খোপা বাঁধা। মহিলাটি দেখতে অপূর্ব সুন্দর, কিন্তু পাগলের মতো বিড়বিড় করে কি জানি বলছে। খুব রহস্যময় তার হাব ভাব। রাতে একজন অজ্ঞাত পরিচয় মহিলাকে এভাবে দাঁড়িয়ে থাকতে মা প্রথমে একটু ইতস্তবোধ করলেও কৌতূহল বশত তার সামনে গিয়ে তার নাম পরিচয় জিজ্ঞাসা করতেই যাবে, এমন সময় সে মহিলা মায়ের দিকে ঘুরে দাঁড়ায়। মহিলার চেহারাটা এমনভাবে চোখের সামনে দেখা মাত্রই মা চমকে ওঠে। সেই মহিলার পায়ের গোড়ালি দুটো দেহের সামনের দিকে আর পায়ের আঙ্গুলগুলো দেহের পেছন দিকে। মহিলা মায়ের দিকে এক ঝলক তাকিয়ে কোনো কথা না বলে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে দিঘিতে নামতে নামতে অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। তারপর আর তাকে দেখা গেল না, কিন্তু জলের মধ্যে ঝুপ করে কিছু একটা পড়ার শব্দ শোনা গেল। সেই দৃশ্য দেখে মা আর সেখানে এক মুহূর্তও দাঁড়িয়ে থাকেনি। ইষ্ট নাম জপ করতে করতে কিছুটা সেখানে দাঁড়িয়ে চলে আসে। আসলে মা স্পষ্ট বুঝতে পেরেছিল যে সেই মহিলা আসলে কে আর কি উদ্দেশ্যে আছে। সেই ঘটনার পর থেকে মা আর কখনোই রাতের বেলা সেই দিঘির সামনে কখনো যায়নি। এটাই ছিল আমার মায়ের জীবনে ঘটে যাওয়া অভিজ্ঞতা। এবং এর পরেও নাকি গ্রামের অনেক মানুষজন নাকি সেই মহিলাকে দেখতে পেয়েছে এবং অনেকেই নাকি সেই মহিলার বিড়বিড় করে শব্দ শোনার কথা শুনেছে। কিন্তু কেউ যদি সেই মহিলাকে ধরতে যায় তাহলে কিন্তু তার মৃত্যু অনিবার্য। এটাই ছিল ঘটনা। দ্বিতীয় ঘটনাটাও কিন্তু বেশ অদ্ভুত ছিল, হয়তো ছোট ছিল বাট বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং আজকের লাস্ট একটি ঘটনা আছে যেটা আমি ভেবেছিলাম যে আজকে দেব না, তবে আমি চেয়েছিলাম যদি দুটি ঘটনা যদি 20 মিনিটের কম হয় তাহলে আমি অবশ্যই আর একটা এক্সট্রা একটা ঘটনা তোমাদেরকে শোনাবো। তাই আজকের যে তৃতীয় ঘটনাটি আছে সেটাও বেশ অদ্ভুত। তৃতীয় ঘটনার জায়গায় যাওয়ার আগে বলতে চাই, যারা এখন অবধি গল্পকথাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু গল্পকথাকে সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো এবং ঘটনা শোনার সাথে লাইক করতে ভুলো না। কারণ তোমরা যদি লাইক না করো আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায়। তাই ঘটনা শোনার সাথে সাথে লাইক কমেন্ট করে গল্পকথার পাশে থাকো। চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনায়। তৃতীয় ঘটনাটি যিনি পাঠিয়েছে তিনিও তার নাম উল্লেখ করতে চাইছে না। তিনি বলতে চাইছে, দাদা আমি যেখানে জব করি সেখানে যদি আমি আমার নাম উল্লেখ করি তাহলে হয়তো কোনো প্রবলেম হতে পারে, কারণ গল্প কথা অনেকেই শোনে। সেই ধরুন আমি নামটা আমার উল্লেখ করছি না। আমার বাড়িটা বারাসাতে। আমি বারাসাতে একটি প্রাইভেট কোম্পানিতে জব করি। ঘটনাটি ঘটে আমাদের অফিসেই। আমার ডিউটি ছিল কল সেন্টারে। প্রায় 7টা-8টা বেজে যেত অফিস থেকে আসতে আসতে। সেদিন বৃষ্টি পড়ছিল তুমুল পরিমাণে। হঠাৎ করেই যখন কাজ শেষ হয় প্রায় 8টার দিকে কারেন্ট চলে যায়। আমাদের অফিসে জেনারেটর আছে, তবে সেদিন
কোনো কারণবশত জেনারেটরটি চলছিল না। পুরো অফিসের ফ্লোরটি অন্ধকার হয়ে যায়। আমার প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছিল বলে অল্পবয়সী ছেলে, বুঝতেই পারছো, অফিস থেকে বেরিয়ে একটু বন্ধুদের সাথে একটু আড্ডা দেব, সেই তরুণ আমি তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে যাব। তখন লিফটে উঠেছি। লিফটে ওঠার সাথে সাথেই আমার মনে হয় যে লিফটের ভেতরে আমি ছাড়া আরও কেউ একজন উপস্থিত আছে। আমার সারা শরীর ঠান্ডা হয়ে যায়। সত্যি বলতে দাদা, এরকম অভিজ্ঞতা আর কখনো হয়নি। যখন আমি ওপর তলা থেকে নিচতলায় নামছি, আমার স্পষ্ট মনে হচ্ছে লিফটে আমি একা নেই, আমার সাথেও আরও কেউ আছে। অন্ধকার লিফট বলে আমি তাকে দেখতে পাচ্ছি না। আমি দুবার জিজ্ঞাসা করি, কে? যদি ওইখান থেকে অফিসের লিফটে অফিসের লোক ছাড়া অন্য কেউ উঠবে না, তাই আমি নাম ধরে জিজ্ঞাসা করি, কে? কিন্তু কোনো উত্তর পাই না। কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারি যে লিফটের ভেতরে আমি ছাড়াও আরও একজন আছে। আমি যখন লিফট থেকে বাইরে আসি, তখন আমি খেয়াল করি একটা ঠান্ডা স্রোত লিফটের ভেতরে বাইরে বেরিয়ে আসলো এবং লিফটটা অটোমেটিকই আবার উপরে চলে গেল। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম, এটা কীভাবে সম্ভব? তারপরে আমি একটা জিনিস যখন বুঝতে পারি, আমার মাথা কাজ করছিল না। আমি যখন বাইরে এসে আমার বন্ধুকে পুরো ঘটনাটা বলি, তখন আমার বন্ধু বলে যে কারেন্ট ছিল না, জেনারেটর ছিল না, লিফট কিভাবে চলল? সত্যি তো, আমি এটা আগে ভাবিনি তো। কারেন্ট নেই, জেনারেটর চলছে না, আমি লিফটে করে কি করে নিচে নামলাম? এরপর থেকে রাতের বেলা কখনোই আমি লিফটে করে একা নামার সাহস পাইনি। দরকার পড়লে আমি সিঁড়ি দিয়ে নামি। এটাই ছিল দাদা ঘটনা। হয়তো সেদিন আমার কোনো বিপদ হতে পারত, তবে হয়নি। জানি না সেদিন কে ছিল আমার সাথে। হয়তো সে আমার ভালোই করেছে। যদি খারাপ করতেই চাইতো, তাহলে হয়তো সেদিন আরও অনেক বড় বিপদ হতে পারত। এটাই ছিল ঘটনা। আজকের 3টি ঘটনায় বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো, তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। লাইক আর কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের ঘটনা কেমন লাগছে। এবং তোমরা যদি গল্পকথায় ঘটনা পাঠাতে চাও, কি করতে হবে? ডিসক্রিপশন বক্সে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো, অথবা তোমরা আমাকে ইমেলের মাধ্যমে ঘটনা লিখতে পারো। আমি ইমেল আইডি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, galpokotha@gmail.com। অনেক ধন্যবাদ আজকের ঘটনাগুলি শোনার জন্য। এবং বলে রাখি, গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না, একদমই। আমরা ঘটনাগুলি কিন্তু একদম এন্টারটেনমেন্ট হিসেবে গ্রহণ করি। আশা করব গল্পকথা পরিবারে যে সমস্ত সদস্যরা ঘটনাগুলি শুনছো, তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে গ্রহণ করবে। এবং কারোর মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। অনেক ধন্যবাদ আজকের 3টি ঘটনা শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।